এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express Online brought to you by Sri Ramakrishna Shonoka Institute of Medical Science and associated with Topovan Health Private Limited, Life Care Hospital. নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি নীলাঞ্জনা শুরু করছি এক্সপ্রেস অনলাইন। সন্ধ্যে 7টা মানেই দিনের বাছাই করা খবর নিয়ে বিশ্লেষণ। আমার সঙ্গে থাকে আমাদের জেলা প্রতিনিধি, আর আমার সঙ্গে আজকে আছে আমাদের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি। নমস্কার বিপ্লব দা, এক্সপ্রেস অনলাইনে আপনাকে স্বাগত। প্রথমেই দেখে নেব আজকে কি গুরুত্বপূর্ণ খবর আছে। দক্ষিণ চব্বিশ পরগনার হনুমান মূর্তি ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য। বাঁকুড়ার প্রতারণার নয়া পন্থা ফাঁদে আদিবাসী সমাজ, গ্রেপ্তার 2। কাটোয়ার প্রতিমা বিসর্জনের বচসা, জখম 2। মালদাহে কটূক্তির প্রতিবাদে অস্ত্রের আঘাত ঘটনায় জখম 3, গ্রেপ্তার 1। এবার আসি মূল খবরে। একদম যেটা হচ্ছে তুমি যেটা বলতে চাইছিল, কাকদ্বীপের ঘটনাটা বলতে চাইছো। কাকদ্বীপের মন্দির বাজারে কালী ও দুর্গা মন্দির ভাঙার পর কুলপিতে হনুমান মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, জাতীয় সড়কে অবরোধ। তো বিপ্লব দা, আপনি এই সম্পর্কে কি বলবেন? এই মূর্তি ভাঙা সম্পর্কে তোমাকে বলে রাখি, তুমি যেটা বললে এর আগে যেটা হয়েছিল, মন্দির বাজারে কালী ঠাকুর ভাঙা হয়েছিল, তারপরে দুর্গা মূর্তি ভাঙা হয়েছিল। এর পরপর আমরা দেখেছি দুর্গা মূর্তি, কালী মূর্তি ভাঙা নিয়ে নানা রকম সেই সময় একটা ঘটনা ঘটেছিল। সেই প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন সেই বিষয়টাকে হ্যান্ডেল করে। তুমি জানো যে ধর্মের প্রতি একটা, আমরা হিন্দুরা যারা আছি একটু ধর্মভীরু, যদিও আমরা সব কিছুর আপোষ করে নেই, এটা একটা বড় ব্যাপার। আজকে যে ঘটনা ঘটেছে, আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে হনুমান মূর্তি ভাঙা হয়েছে। কোথায়? সেই কুলপিতে। হনুমান মূর্তি যখন 4টে বাজে, যেটা বলছিল সেখানকার স্থানীয় মানুষ বলছে, সেখানকার যারা সিভিক ভলেন্টিয়ার ডিউটি করছিলেন তারাও বলছে যে 4টের সময় কিন্তু দেখা গেছিল যে মূর্তিটি অক্ষত আছে। তারপরে কি দেখা যায়? তারপরে দেখা যায় হনুমান মূর্তিটির মাথাটা কেউ বা কারা তার মাথাটা ভেঙে দেয়। এরপর থেকে স্থানীয় মানুষ সেটা বলতে একদম, দেখো এখন যাই হোক আমরা কালী দুর্গাকে মেনে নিতে পারি, বাংলায় যা আবর্ত চলছে হনুমানের মূর্তিকে অবক্ষয় করা যাওয়ার কারণ বলে হনুমানকে সংকটমোচন বীর হনুমান, একদম রামের হনুমান ভক্ত। আর এই মুহূর্তে বাংলায় একেবারে রামের প্রভাব চলছে, যদি বলো সারা ভারতবর্ষের রামেরই প্রতিনিধি দল বলতে গেলে শাসন করছে, এরকম একটা ব্যাপার চলছে। কদিন আগে রাম মন্দিরের মতো ঘটনা আমরা দেখেছি। তবে আমার মনে হয় এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ সময় জাতীয় যে রোড, সেই রোডটাকে অবরোধ করে রাখে, এবং অবরোধ করে রাখার পরে কিন্তু সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, বিভিন্ন গাড়ি আটকে পড়ে এবং নানা রকম সমস্যা তৈরি হয়। যেটা হচ্ছে সাউথ 24 পরগনার হনুমান মূর্তিকে ভাঙাকে কেন্দ্র করে। আমরা অবশ্যই সেই ছবিটা একটু দেখতে চাইবো, যদি আমাদের প্রতিবেদনটা যদি আমরা কোনোভাবে তুলে ধরতে পারি তাহলে হয়তো। এই প্রতিবেদনটা আমরা একবার তুলে ধরবো। চলো একবার দেখে নিই আজকের আমাদের মূল প্রতিবেদনটা। দক্ষিণ 24 পরগনার কুলপি সিংহের হাট মোড়ে একটি হনুমান মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। সকাল থেকে উত্তেজনা দেখা দেয়। সনাতনী হিন্দু আবেগে ধাক্কা খেয়েছে বলে এলাকার হিন্দুরা রাস্তা অবরোধ করে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তাদের দাবি, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের না ধরলে অবরোধ চলতেই থাকবে। বক্তব্য হচ্ছে আজকের ভোর 4:40 পর্যন্ত এখানে সিভিক পুলিশ গার্ডে ছিল। ওরা জিও ট্যাগ লোকেশান পাঠিয়েছে, এখানে মূর্তি ঠিক ছিল। তারপরে এটা ঘটে গেছে। আমরা পুলিশ প্রশাসন সবাই আছে এখানে উপস্থিত, সবাই মিলে চেষ্টা করছে। এখানে মোড়ে চতুর্দিকে সব আমাদের ক্যামেরা রাখা আছে,
ক্যামেরার মাধ্যমে দেখা হচ্ছে কারা এটা করেছে। আমরা পুলিশ প্রশাসনও চেষ্টা করছে, মানে যারা করেছে দোষীদের যথোপযুক্ত যাতে শাস্তি হয়, মানে ধরে আগে চিহ্নিত করা হবে, চিহ্নিত করে যাতে যথোপযুক্ত শাস্তি পায় ব্যবস্থা করা হয়, সেইটাই আমরা চেষ্টা করব। গঙ্গাসাগর মেলা ভিআইপি গাড়ি থেকে আরম্ভ করে গঙ্গাসাগরের মেলা যে দোকান গাড়ি সহ বিভিন্ন চলাচল একেবারে বন্ধ থাকায় সিংহের হাট থেকে দুদিকে প্রায় 2 কিলোমিটার গাড়ি আটকে থাকে। বজরংবলী মূর্তি কোনো জেহাদিরা দুষ্কৃতীরা তারা হচ্ছে ওদিনে ভেঙে দিয়ে মুন্ডু ওদিনে ভেঙে নিয়ে চলে গেছে। ভালো করে ভাবুন যে আজকের দুনিয়ায় এত কিছু ওদিনে মাদ্রাসা আছে, মসজিদ আছে, তারা সব সুরক্ষিত, তারা সবাই সুরক্ষিত। হিন্দুদের মূর্তি দিকে দিকে কেন ভাঙা হচ্ছে? তাহলে পুলিশ প্রশাসন কি করছে, কি করছিল? তাহলে পুলিশ প্রশাসনের কি একটা দায়বদ্ধতা থাকে না? কয়েক মাস আগে কাকদ্বীপে কালী মন্দির ও মন্দির বাজারে দুর্গা মূর্তি ভাঙার ঘটনা ঘটেছিল। তাই নিয়ে দুটি ক্ষেত্রে উত্তেজনা ছড়ায়। সেই ঘটনার কিছুটা হলেও ইতিমধ্যে শান্ত হয়েছে। তার মধ্যে আবার আগুনে ঘি পড়ার মতো কুলপি ব্লকের হনুমান মূর্তি ভাঙার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ঘটনাস্থলে। নেমেছে প্রশাসনের একাধিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এই যে প্রতিবেদন দেখলাম আমরা, তো এই সম্পর্কে আপনি কি বলছেন বিপ্লবদা? না, একদম তোমাকে যেটা বলি সেটা হচ্ছে, দেখো আজকে সবচেয়ে বড় ঘটনা যেটা তোমাকে বলতে পারি সেটা হচ্ছে এই যে ঘটনাটা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এর আগেও এইভাবে দাঙ্গা লাগাবার চক্রান্ত হচ্ছে, বাংলাকে অশান্ত করবার একটা পরিকল্পনা চলছে। এটাও ঠিক যে একদম মানে বিরোধী যারা আছে, ধরো আজকের ঘটনায় বাঙালির হিন্দু সেন্টিমেন্ট, হিন্দুদের এই সেন্টিমেন্টকে যারা ঘা দিয়েছে, এর একটা পরোক্ষ মানে যদি বলো একটা কারণ আছে। যে যেভাবে এই মুহূর্তে যদি বলা যায় যে পশ্চিমবঙ্গে যে আবর্ত চলছে, যে একটা বাবরি মসজিদের মতো নির্মাণের আবর্ত চলছে, সেখানে যখন একটা দাঙ্গা বেলডাঙ্গার মতো এই মন্দির নির্মাণের কাজ চলছে, যেখানে জাতিদাঙ্গা লাঙ্গার একটা বড় সম্ভাবনা রয়েছে, যেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে শাসক দল, বিরোধী দল, অন্যান্য যারা আছেন। যেটা হচ্ছে যে মুসলিম সম্প্রদায়, একদম এখান থেকে বলছি, মুসলিম সম্প্রদায়কে আলাদা করে একটা প্রতারিত হয়েছে, নানাভাবে বোঝাবার চেষ্টা হয়েছে যে তাদের ধর্মকে আঘাত করা হয়েছে, বিভিন্নভাবে বলে একটা মোটিভেশন করে একটা মসজিদ করে একটা রাজনৈতিক অস্থির বাতাবরণ তৈরির পরিকল্পনা চলছে। আজ এখানে যেটা হয়েছে, এর আগেও এখানে কালী মূর্তি ভাঙা হয়েছে, দুর্গা মূর্তি ভাঙা হয়েছে। আজকে যেটা হয়েছে কুলপিতে, সেটা হচ্ছে হনুমানের মূর্তির মাথাটা ভেঙে দেওয়া। তুমি দেখো, মূর্তিটাকে ধরে নিয়ে যদি পুকুরে ফেলে দিত সেটাও কিছু হতো না, বা মূর্তিটাকে কোনোভাবে যদি অন্য কিছু করতে হতো না, কিন্তু মূর্তির মাথাটা, কারণ কোনো দেবতার মাথাটাকে নিয়ে এসে করা মানে তাকে ভীষণভাবে অসম্মান করা। এই সেন্টিমেন্টটা এখানে লাগে, যেহেতু এখানে হিন্দু বসতি একটু বেশি এই এলাকায়, আর এটা ভীষণভাবে সেন্টিমেন্টে কাজ করে। সাথে সাথে মানুষের মধ্যে যে আক্রোশটা ছিল, সে তারা কিন্তু রাস্তায় নেমে পড়ে, এবং রাস্তায় নেমে পড়ে তারা কিন্তু একটাই তাদের বচসা, যে এর যে দোষী তাকে খুঁজে বার করতে হবে। বারবার এইভাবে তো দোষীদের ছেড়ে দিলে চলবে না। সে কোন জাতি, কোন ধর্ম আমরা মানতে চাই না। এর আগের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা নির্দোষ ছেলেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে দোষীদের আড়াল করবার জন্য, একটি জাতিকে আড়াল করবার জন্য এটা করা হয়েছে। একদম এই মঞ্চ থেকে, টেলিভিশনের মঞ্চ থেকে বলা হচ্ছে, শাসক দল যাদের আড়াল করতে চাইছেন, পরোক্ষে তাদের মদত দিতে গিয়ে বড় বিপদ ডেকে আনতে চাইছেন। তাই সুতরাং এক পক্ষ এইভাবে গন্ডগোল করে যাবে, আরেক পক্ষ চুপ করে থাকবে, তা তো হয় না। এরপরে যে পরিবেশ, সামাজিক পরিবেশ তৈরি হবে, সেটা সামাল দেওয়া যাবে না। সুতরাং মানে বলে না যে বেড়ালের ঘন্টা আগেই বেঁধে দিতে হবে বেড়ালের গলায়, ঠিক তাই আজকের যে ঘটনা ঘটেছে, 5 ঘন্টা সেখানকার মানুষ একটা জাতীয় সড়ক অবরোধ করে রাখে। আর এই অবরোধ করে রাখার ফলে কিন্তু কি হয়, সেখানকার মানুষের জীবন চলাফেরা ব্যাহত হতে শুরু হয়, মানুষের যানবাহন আটকে পড়ে, গুরুত্বপূর্ণ গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায়। এই 5 ঘন্টার পর যখন ওখানকার পুলিশ এবং আধিকারিকরা আশ্বাস দেয় যে সিসিটিভির ফুটেজ বা যেভাবেই হোক আমরা অপরাধীকে ধরব,
এবং তার সাজার ব্যবস্থা করব, নির্দিষ্টভাবে তার জন্য সাজা বিধান আমরা দেওয়ার চেষ্টা করব এবং পুলিশ আশ্বাস দেয় অপরাধীদের ধরা হবে। তারপরেই কিন্তু যেটা দেখা যায় পুরো এই অবরোধটা উঠে যায়। এই অবরোধটা উঠে যাওয়ার পরে যেটা হয় যে এলাকাটা কিন্তু একদম টোটালি এই যে মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। আমরা চেষ্টা করব আমাদের জেলা প্রতিনিধি যিনি আছেন রেবতী মালি, তার সঙ্গে যদি কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারি। রেবতী, শুনতে পাচ্ছ? একদম লাস্ট আপডেট কি আছে তোমার কাছে, এই খবরটা যদি একটু বলো। দেখো, কুলপিতে হনুমানের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে যে পথ অবরোধ হয় এবং হিন্দুদের মধ্যে যে একটা বিক্ষোভ তারা তৈরি করে, তাদের একটা আন্তরিকভাবে তাদের যদি মূর্তিকে এইভাবে ভাঙা হয়, একটা প্রতিমার যদি পুরো মানে প্রতিমার একটা অংশ যদি ভেঙে দেয়, বিশেষ করে মূর্তি মানে একবারে মুখমণ্ডলটা যদি ভেঙে দেওয়া হয়, সেক্ষেত্রে আজকের হিন্দুদের, সনাতন ধর্মে হিন্দুদের আজকের আঘাত লেগেছে, তাই তারা বিক্ষোভ করেছে। বিক্ষোভ বেশ সকাল থেকে প্রায় 5 ঘন্টা বিক্ষোভ চলে। যে বিক্ষোভ একবারে বিক্ষোভের ফলে যানবাহন একবারে 5 ঘন্টা ধরে আটক হয়ে যায়। দেখো, এই সামনেই গঙ্গাসাগর, তার ফলে বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে। সেক্ষেত্রে প্রচুর মানুষের যাতায়াত, গাড়ি ঘোড়া, এবং এটা জাতীয় সড়ক হিসেবে প্রচুর গাড়ি ঘোড়াও চলাচল করে। সেক্ষেত্রে যখন 5 ঘন্টা অবরোধ হয়, তখন মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ে যায়, মানুষ বেহাল অবস্থা হয়। সেক্ষেত্রে ওখানে করার যিনি হচ্ছে কেন পুলিশ সুপার এবং ওসি, তারা নিজে থেকে দায়িত্ব থেকে তারা আশ্বাস দেয় যে তারা সিসিটিভি খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখার পরে অপরাধীকে ধরে তারা উপযুক্ত শাস্তি দেবে বলে জানিয়েছেন। এখন ওখানে করার যে ভূমিপুত্র বিধায়ক যোগেশ রঞ্জন হালদার, তিনিও জানিয়েছেন যে উপযুক্ত দোষীর শাস্তি তারা দেওয়ার ব্যবস্থা করবেন। তবে ইতিমধ্যে তারা খতিয়ে দেখছে সিসিটিভি, বিভিন্ন জায়গায় সিসিটিভি খতিয়ে দেখছে যে অপরাধী কে করেছে কাজটা, প্রকৃত উঠে আসার ফলেই তার বিচার হবে বলে জানানো গেছে। না, পুলিশের যে আমরা বিগত দেখেছি, এর আগেও কালী এবং দুর্গা মূর্তি ভাঙা হয়েছে। এবার হনুমান মূর্তি ভাঙার পর কিন্তু দেখা গেল হিন্দুদের অনেকটা মানে একত্রিত হয়ে একটা অবরোধ দীর্ঘ সময় তারা করে। এতে কি প্রশাসনের উপর আলাদা করে চাপ পড়ায় প্রশাসন অপরাধী ধরতে সক্ষম হবে বলে মনে করছো? দেখো, প্রশাসনের উপরে বিশেষ করে আঙুল তুলছে, কারণ কাকদ্বীপের বেশ কয়েক মাস আগে ঘটনা তোমাকে বলে রাখি, কালী মন্দিরের এইভাবে মূর্তি ছেদন করা হয়েছিল। সেক্ষেত্রে পুলিশ কি করেছে, গাড়িতে নিয়ে যে তখন ঠাকুর বিসর্জন দেয়, সেক্ষেত্রে পুলিশের উপরে আঙুল তুলেছিল প্রশাসন তারা সঠিক কাজকর্ম করছে না। তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বা তদন্ত করে তারা অপরাধীকে, দোষীকে শাস্তি দিত, তাহলে এই ঘটনা ঘটতো না। তবে কেনই বারে বারে শুধু মূর্তি ভাঙছে, কেনই বা প্রতিমাকে ভাঙছে? হিন্দু ধর্মের যে সনাতন ধর্ম, তাদের উপরেই বা কেন সবসময় এই প্রভাবটা পড়ছে, এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। সাধারণত যদি পুরো প্রতিমাটাকে তারা ভেঙে ফেলছে, একটা আলাদা প্রশ্ন, সেক্ষেত্রে মূর্তি ছেদন করছে, অর্থাৎ গলার কাছ থেকে তারা ভেঙে দিচ্ছে। এবং যে হনুমান মূর্তিটি ছিল একবারে সিমেন্টে তৈরি, তাহলে তাকে ভাঙতে কতটা সময় লেগেছিল? সেক্ষেত্রে কি কোনো জায়গায় পুলিশের তৎপরতা মানে প্রশাসনের তরফ থেকে দায়ী এই কারণে করা হচ্ছে? তাহলে তাদের কি একটা নিরাপত্তার কোনো জায়গা ছিল না, যে ক্ষেত্রে সিভিক থেকে আরম্ভ করে সব জায়গায় ভলেন্টারি ব্যবস্থা করা থাকে? সেক্ষেত্রে কুলপির মতন একটা বড় জায়গা, সেখানে কি করে মন্দিরের ভেতরে ঢুকে হনুমান মূর্তিটিকে এইভাবে ভেঙে দেওয়া হয়, সেই নিয়ে কিন্তু এখন জল্পনা শুরু হয়েছে। হ্যাঁ রেবতী, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি তাহলে কোথাও তো মনে হচ্ছে যে প্রশাসনের একটা সময় গাফিলতি ছিল, বারবার নির্দিষ্ট করে একটা ধর্মের মানুষকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আমি তাদের নাম করছি না, আড়াল করার চেষ্টা হচ্ছে, এটা তো একদম পরিষ্কার। বাংলা সম্প্রীতির রাজ্য, বাংলা সবাইকে নিয়ে একসাথে থাকতে চায়। বাংলায় ঈদ যেমন আমাদের কাছে, তেমনি 25শে ডিসেম্বর আমাদের কাছে, দুর্গাপুজো এক। আমরা সবাই একসাথে থাকতে চাই। বাংলার এই সংহতিতে কোথাও মনে হচ্ছে না 2026 আসার আগে বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা চলছে? দেখো, এ বিষয় কিন্তু রাজনৈতিক এর মধ্যে আছে নাকি তার তদন্ত খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু রাজনৈতিকের কোনো হাত আছে কিনা। কারণ এ বিষয় যে তোমাকে বলে রাখি, এখানে হয়তো উল্লেখ করা ঠিক হবে না, হিন্দু মুসলমান নিয়ে যেমন আমরা ঈদের সময় ঈদ পালন করি, আমরা খ্রিস্টান ধর্ম বলি যেমন আমরা 25 ডিসেম্বরটা পালন করি যীশু খ্রিস্টের ক্ষেত্রে, কিংবা আমরা আমাদের যে বড় উৎসব দুর্গা উৎসব পালন করি, প্রত্যেকটা উৎসব ধর্ম যে যার উৎসব সবার, সেক্ষেত্রে সবাই সবারটাকেই সবাই সম্মান দেয়। এবং সেক্ষেত্রে আজকে
আজকে শুধু হিন্দুদের মূর্তি কেন ভাঙা হচ্ছে তা নিয়ে কিন্তু পুলিশকে একমাত্র অর্থাৎ প্রশাসনকেই একমাত্র দোষী করছে, কারণ প্রশাসনের কোথাও একটা গাফিলতি আছে। কারণ কাকদ্বীপের যে ঘটনাকে কেন্দ্র করে একজনের উপরে শাস্তি তিনি মাথা পেতে নিয়েছিলেন এবং তিনি অপরাধী বলেও চিহ্নিত হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে একটা পেছনে একটা কোনো জল্পনা বা একটা পরিকল্পনা ছিল যেটা প্রকাশ পায়নি। সেক্ষেত্রে এর মধ্যেও কি কোনো রাজনৈতিক দল কাজ করছে, নাকি একটা সমাজের সনাতন ধর্মকে উত্তপ্ত করার চেষ্টা করছে কোনো একটা ধর্মের মানুষ, সেক্ষেত্রে এটা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো রেবতী, কারণ আজকে আরও একটি দক্ষিণ চব্বিশ পরগনার বড় খবর হয়েছে, যে খবরের দিকে আমরা আলোকপাত করবো। রেবতী আমাদের সঙ্গে থাকো, কারণ একটা ছবি আপনাদের আজকে আমাদের দেখাবার ভীষণ দক্ষিণ চব্বিশ পরগনার প্রয়োজন পড়েছে। আজকের দিনে 48 জন ফিরে আসার কথা ছিল, 47 দিন 90 দিন বাদে তাদের ফিরেছে। সেই ছবিটা যদি একবার দেখাই, নৌকোর উপর তারা আজকে যখন অনেক দিন বাদে ফিরছে, কিভাবে দেখুন মায়ের কাছে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। 90 দিন বাদে দেশে ফেরার তারা গেছিল মাছ ধরতে, সেই জায়গায় গিয়ে তারা যখন ফিরছে কান্নায় ভেঙে পড়েছে 90 দিন বাদে যখন পরিবারের। দেখুন এই ছবিটা দেখুন, আমি একবার এই ছবিটা সাউন্ড সমেত শোনাতে চাইব। হবে আজকে তারা 90 দিন বাদে বাড়ি ফিরছে। মৎস্যজীবীরা একটা বাইট শোনাবো, মানে যিনি আমাদের এই প্রতিবেদনের যিনি সাক্ষাৎকারটি দিয়েছেন তিনি, ইনি খুব দায়িত্ব নিয়ে সুন্দরবনে, আমি আসছি, আগে এনার কথাটা একটু শোনাবো আপনাদের। কি বলবো, 47 জন, অ্যাকচুয়ালি 3টে ট্রলারে মোট 48 ছিল। আমাদের বাবুল দাসকে আমরা হারিয়েছি, জেলের মধ্যেই ওর মৃত্যু হয়েছে। তো আমরা ডেড বডিটা আনতে পেরেছি। 47 জন যারা ছিলেন জেলে বন্দি, ওনাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট ওনাদের থেকে কেস তুলে নিয়েছেন এবং সেই সময় আমাদেরও এখান থেকে প্রায় 32 জনকে 2টি ট্রলার সমেত ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ওরা বর্ডারে গিয়ে দু দেশের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে এর মধ্যে। একটা কথা বারে এই যে বারে বাংলাদেশে যাওয়ার একটা প্রবণতা সরকারও সতর্ক করছে, আপনাদের তরফ থেকে আপনারা? হ্যাঁ, ভীষণভাবে আমাদেরও সতর্ক করা হয়েছে, কিন্তু এর মধ্যে যেটা আমরা বুঝতে পারলাম, আমরাও অভিযোগ ছিল আমাদের যে বাংলাদেশের ট্রলারগুলো ওই পাশে আসে, সাধারণত IMBL তো কোনো মার্কিং থাকে না, থাকে না, তাই সেই জন্যই একটু আধটু এদিকেও ঢোকে। তো আস্তে আস্তে এটা কমে যাবে, অনেকটাই কমে গেছে। দুটো বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যেহেতু সম্পর্কটা খারাপ হয়েছে, আমরা চাইবো আর এইসব জিনিসগুলো না হয় এবং পরপর আমরা আরও খারাপ অবস্থা হতে পারে। লোকজন 5 জন তাদের সংসারগুলো খুব দুঃখ কষ্টের মধ্যে কাটায়। তো আমরা চাইবো না, আমাদের নিজেদের মধ্যেও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আরও জোরদার করা হবে এবং বলে দেওয়া হবে যাতে বাংলাদেশের একদম বর্ডার থেকে ধারে কাছেও না যায়। একদম এখানেই আমি আপনাদের যেটা বলতে চাইবো, আসলে জলসীমানা তো সেইভাবে দেওয়া থাকে না নীলাঞ্জনা, নদীর জল সেভাবে দেওয়া থাকে না। আমি পুরো ঘটনার একটু আমাদের জেলা প্রতিনিধি যিনি আছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রেবতীর কাছে জানতে চাই, রেবতী আজকে যে একজন মারা গিয়েছিল মনে আছে, তার সেই মৃতদেহ যখন ফিরে আসা, মৃত্যু যখন ঘোষণা হয়, তাতে ভেঙে পড়েছিল পরিবার, সেই ছবি তুমি পাঠিয়েছিলে। আজকে যখন 47 জন ফিরে এলো, একটা শুধু বডি ফিরে এসেছিল, সার্বিক তোমার কাছে রিপোর্টটা কি আছে? আমরা তো ছবি দেখলাম। দেখো, বেশ কয়েক মাস আগে ভারতীয় জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে যখন মা মঙ্গলচণ্ডী নামে ট্রলারটি পৌঁছে যায়, তখন এখান থেকে মৎস্যজীবীদের বাংলাদেশে আটক করে নৌবাহিনীরা। সেখানে থেকে জেলবন্দি অবস্থায় থাকাকালীন একজন মারা যায়, অর্থাৎ বাবলু দাস। সেখানে তার মৃত্যু হয়, অর্থাৎ রিপোর্ট এসে হৃদরোগে মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে তেমনই ভাবে বেশ কয়েকদিন আগে বাংলাদেশের বেশ কয়েকটি ট্রলার ভারত তাদেরকে আটক করে। সেক্ষেত্রে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা চুক্তি হয়, তাই বাংলাদেশের ট্রলার এবং
এবং ভারতের ট্রলারের মধ্যে তাদের একটা চুক্তি হয়, সেক্ষেত্রে তারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। এক্ষেত্রে 48 জন, 3টি ট্রলার মিলিয়ে যে 48 জন মৎস্যজীবী জেলবন্দি অবস্থায় ছিল, আজকে তাদেরকে ছাড়া হয়েছে। সেক্ষেত্রে 47 জন ফিরে এসেছেন। একজন যিনি ছিলেন বাংলাদেশে মারা গেছেন বাবলু দাস, তাকে বাদ দিলে মোট 47 জন ফিরে এসেছে। অপরদিকে বাংলাদেশে পাঠানো হয়েছে মোট 32 জন বাংলাদেশি মৎস্যজীবীকে। সেক্ষেত্রে যখন ভারতের মৎস্যজীবীরা আজকের ফিরে আসে, সেক্ষেত্রে অনেকের মধ্যে উল্লাস দেখতে পাওয়া যায়, কারণ 3 মাস পরে পরিবারের সাথে তাদের দেখা হলো, পরিবারের পাশে তারা ফিরে পেলো এবং পরিবারকে তারাও ফিরে পেলো। সেক্ষেত্রে যেমন একটা আনন্দে একটা তারা উল্লাসে দিন কাটাচ্ছে, অন্যদিকে আর একটি মা তাদের বুক ভাসাচ্ছে কেঁদে, কারণ ওই রকম ভাবে ফিরে আসার কথা ছিল বাবলু দাসের। সে কিন্তু একা এসছে এবং তার একবারে তার দেহ কফিনবন্দি অবস্থায় এসছে, সেক্ষেত্রে কেঁদে বুক ভাসাচ্ছেন সে। এক্ষেত্রে একদিকে যেমন উল্লাস, একটি পরিবারের 48-47 জন পরিবার যেমন উল্লাস করছে, একটি পরিবার এখনো পর্যন্ত কিন্তু কান্নায় চোখের জলে ভেসে পড়ছে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে চুক্তি হয়েছে, যেটা বাংলাদেশ ভারতের যে সীমানা, সেটা লঙ্ঘন করে অতি সহজেই ট্রলার এধার ওধার পেরিয়ে যেতে পারে, কারণ এর থেকে কোনো বর্ডার করা নেই, যেটা সীমানা অতি সহজেই লঙ্ঘন করে যেতে পারে, কোনো যান্ত্রিক গোলযোগ হতে পারে, দিক নির্ণয় না করতে পারে, সেক্ষেত্রে আটক করা হয়। কিন্তু 3 মাস পরে কাগজপত্র চুক্তি দুই দেশের মধ্যে কথার হওয়ার পরেই কিন্তু তারাও আজকের মুক্তি পায়। সেক্ষেত্রে উল্লাসে আজকে তারা জীবন যাপন করছে এবং তারা আজকে স্বস্তি পেল, তারা এতদিন বাদে তারা ফিরে এসেছে। কিন্তু যারা বাংলাদেশের ট্রলারে যারা বাংলাদেশি মৎস্যজীবী যারা বাংলাদেশে ছিল, তাদের কাছ থেকে আমরা কথা বলে জেনেছি বাংলাদেশে কিন্তু তাদের উপরে প্রচুর অত্যাচার করা হতো, তাদের খেতে দেওয়া হতো না, মারধর করানো হতো, কাজ করানো হতো। সেক্ষেত্রে কিন্তু তারা এই অভিজ্ঞতার কথা স্বীকার করেছে। একদম একদম। একটা ছবি তুমি আজকে পাঠিয়েছো, যে ছবিটা দেখলে মন ভালো হয়ে যায়। সেটা আমরা দেখছিলাম যে নৌকোর মধ্যে তারা গান করতে করতে বাড়ি ফিরছে, মানে একদম সেই ছবি আমরা দেখছিলাম। আমি পিসিআরকে আবার দেখাতে চাইবো সেই ছবিটা, যে তারা ফেরার যে আনন্দ, ঘরে ফেরার যে রেবতী যে আনন্দ, সেই ছবিটা আমরা দেখছিলাম। একদম 47 জন ফিরছে এবং এই যে ঘরে ফেরার আনন্দ, তারা তো একবার ভেবেই নিয়েছিল যে অত্যাচার, এই যে মাকে কাঁদতে দেখছি আমরা তার সন্তানের জন্য, তার পরিজনের জন্য, যে ধরেই নিয়েছিল, এক প্রকার ধরেই নিয়েছিল রেবতী হয়তো আর তারা ফিরতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটা কোথাও যেন হৃদয় স্পর্শ করে, কোথাও কোনো মায়ের কান্না, তখন দেখা যায় পরিজনের কান্না, নিজের লোককে অনেক দিন বাদে না মানে ফিরে পাওয়ার যে আনন্দ, সেই অভিব্যক্তিগুলো তুমি যখন ক্যামেরায় ধরছিলে তখন তোমার মনের অবস্থা কী ছিল? দেখো, যে ক্ষেত্রে তারা ছাড়া পাওয়ার পরে যে উল্লাসটা তাদের মধ্যে ছিল, তারা একটা জেলবন্দি অবস্থায় ছিল, অর্থাৎ মুক্ত তারা ছিল বন্দি অবস্থায়, যেখানে তারা পরিবারের সাথে যোগাযোগ করা তো দূরের কথা, ফোনে পর্যন্ত কথাবার্তাও বলতে পেতো না, তাদের পরিবারের খবরটুকুও পৌঁছতো না এবং তাদের খবরটাও পরিবারের কাছে তাদের কাছে পৌঁছতো না। সেক্ষেত্রে তারা জেল জীবন, বন্দি অবস্থায় জীবন কাটাতো। আজকে তারা মুক্তি পেয়েছে, সেক্ষেত্রে আজকে তারা মনের আনন্দে আজকে নেচে উল্লাসে ভাসাচ্ছে, কারণ তারা একটা নতুন জীবন ফিরে পেলো। যেভাবে অত্যাচার হতো, বাবলু দাসের মতন তাদের জীবনটা অকালে সেখানে হারিয়ে যেত না তো, সেই একটা ভয় প্রবণতা কাজ করতো। আজকে যখন তারা ছাড়া পেয়েছে, তাই তারা আজকের নৌকোর মধ্যে, যেটা ট্রলারের মধ্যে তারা নাচতে দেখলাম, অর্থাৎ তাদেরকে তারা বক্স বাজিয়ে মনের আনন্দে মন খুলে আজকের বাঁচার জন্য একটা নতুন আশা ফিরে পেল। এবং পরিবারের মানুষকে যখন পরিবারের মুখগুলো দেখলো, ছেলে মেয়ে সন্তান মা বাবা সবার মুখটা যখন দেখলো, তাদের আরো আনন্দে বুক ফেটে উঠলো। কবে তারা পরিবারের কাছে যাবে, কবে তাদের মুখগুলো দেখবে, এই উল্লাসে কিন্তু তাদের আজকের জীবন তারা ভাসিয়ে দিচ্ছে। সেই আনন্দে তারা আজকের, অর্থাৎ তারা বক্স বাজিয়ে সাউন্ড বাজিয়ে তারা নৃত্য পরিবেশন করলো বলতে গেলে এক প্রকার। এই ঘরে যখন ফিরলো, পরিবারগুলো কিরম উচ্ছ্বাস প্রকাশ করছিল যখন তারা ঘরে ফিরলো, পরিবারগুলোর কি দেখলে? দেখো, পরিবারের একদিকে যেমন বুকের মধ্যে একটা তারা আনন্দ প্রকাশ করছে, কিন্তু কান্নায় কিন্তু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। এতদিন বাদে পরিবারের মানুষকে ফিরে পেয়েছে, কিন্তু হয়তো আনন্দে কিন্তু বুকটা ভরে যাচ্ছে, কিন্তু চোখের জল, বুকে আনন্দ কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে, কারণ আনন্দটা তারা ধরে রাখতে পারছে না, চোখের জল দিয়ে তারা প্রকাশ করছে তারা কতটা এতদিন কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিল, বা তাদের পরিবারের পাশে তাদের সন্তানদের না পেয়ে কিভাবে তারা অনাহাসে। কোনো পরিবার ছিল যারা ওদের উপরেই নির্ভরশীল, অনেক পরিবার অনাহারেও দিন কাটছিল, সন্তানরা না খেয়ে পেয়ে তারা খেতে পেয়ে তারা দিন কাটছিল। সেক্ষেত্রে ফিরে আসার ফলে তারা নতুন করে বাঁচার আশাটা যেমন ফিরে পাচ্ছে, তেমনি সেক্ষেত্রে তারা আরেকটা ধন্যবাদ জানাচ্ছে ভগবানকে, যে তাদের সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ রেবতী। সত্যি আজকে একটা দক্ষিণ 24 পরগনা ভালো খবর দেখলো। কারণ হচ্ছে ভালো খবর বলতে ঘরের ছেলে ঘরে ফিরলো, আর ঘরের মানুষ ঘরে ফেরার ফলে কি হলো,
যে দেখুন অনেক পরিবারের নির্ভরশীল কর্তাই হচ্ছে বাড়ির কর্তা একজন, আর 3 মাস তিনি যখন ঘর ছাড়া, সেখানে রুজি রোজগারের টান, অভাব, তাদের নিত্যসঙ্গী ফিরবে কিনা একটা বড় অনিশ্চয়তা কাজ করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের এই ঘরে ফেরাটাকে কিন্তু ভীষণভাবে, যেমন তারা দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা আজকে খুশি হয়েছে, হ্যাঁ একজনের দেহ ফিরেছে কফিনবন্দি হয়ে, যেটা বলছিল মৎস্যজীবীরা, তাদের সেখানে তাদের উপর অনেক শারীরিক মানসিক অত্যাচার হতো, তাদের দিয়ে পরিশ্রম করাতে, সেইভাবে তাদের খাওয়া জুটতো না, খুব স্বাভাবিক। কিন্তু এখানে বাংলাদেশের যারা ছিলেন আর কি মৎস্যজীবীরা, তারা কিন্তু এখানে রাজার আলেই ছিলেন, কারণ তাদের যথেষ্ট যত্নের সাথে এখানে রাখা হয়েছিল। যাক, দুই দেশের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক, আমরা চাইব। যে প্রতিহিংসার রাজনীতি দু দেশের মধ্যে চলছে, সেই রাজনীতির অবসান হোক, দুই দেশের মধ্যে শান্তি সমতা ফিরে আসুক, আমরা চাইব। কারণ দুটি দেশ, আমরা বাংলা ভাষায় কথা বলি, দুটি দেশের মানুষের নির্ভরশীলতা এই নোনা জলের মাছের উপরে। সুতরাং বেঁচে থাকাই জলকে কেন্দ্র করে, হয়তো সীমানা, জলসীমানা একটা ইসে, কিন্তু ভাষা, ভালোবাসা, সেই সম্প্রীতি আমাদের দুটো দেশের মধ্যে আবার গড়ে উঠুক, এমন প্রত্যাশাই রাখি। কিন্তু এই প্রত্যাশার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি যে আজকে ঝাড়গ্রামের বুকে কি হয়েছে সেইটা অন্তত নীলাঞ্জনা বলবে। উড়িষ্যা থেকে কিছু লোকজন এসে সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকার এই নামে গরিব অক্ষর জ্ঞানহীন আদিবাসী মানুষদের মগজ ধুলাই করেছে, যার কারণে বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যক্ষ গ্রামে কিছু আদিবাসী এসআইআর এর গণনাপত্র পূরণে অনীহা দেখায়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। তো বিপ্লব দা, আপনি দেখতে পাচ্ছেন যে একদম, তোমাকে বলি এর একটা গল্প আছে। এসআইআর ঘোষণার পর, মানে এসআইআর ঘোষণার সময় থেকে দীর্ঘদিন ধরে এইখানে 22টি পরিবার নির্দিষ্ট করে, এটা তো জঙ্গলমহলের এলাকা, এটা যে ঝাড়গ্রামের জঙ্গল এলাকা, এই জঙ্গল এলাকায় বেশ কিছু মানুষ, এটা বোধহয় সম্ভবত বাঁকুড়া বা পুরুলিয়ার এলাকা, পুরুলিয়ার এলাকায় হয়েছে। বাঁকুড়ার একদম জঙ্গল প্রবণ এলাকা, আদিবাসী এলাকা, যেখানে মানুষ 22টা পরিবারের জন্য প্রায় 79 জন, আপনাদের জানিয়ে রাখি, 79 জন আদিবাসীর এই এসআইআর ফর্ম তারা ফিল আপ করেনি, তারা অস্বীকার করেছে যে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করবো না। আমাদের কোনো, তখন যারা গেছে তারা বলছে তাহলে তোমরা তো ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, বলে প্রয়োজন নেই, আমরা কি পেয়েছি। এমনকি আসলে তাদেরকে এমনভাবে মগজ ধোলাই করা হয়েছে যে তাদের মাঝি সরকার, বুঝতে পারুন, মাঝি সরকার আদিবাসীদের একটি নির্দিষ্ট জনজাতি, সেই জনজাতিকে আলাদা করে একটা সরকার তৈরি করছে, আদিবাসী জনজাতি সরকার তৈরি করে, আবার সেটা উড়িষ্যা থেকে এসে একদম ঠিক উড়িষ্যা থেকে এসছে। এবং হ্যাঁ, উড়িষ্যা থেকে এসে এর তুমি যদি, আমি যেটা বলছিলাম, উড়িষ্যা শুধু নাই, এর অফিস, হেড অফিস হচ্ছে ছত্তিশগড়। ওই ছত্তিশগড় থেকে এসে কিন্তু এরা এগুলো করেছে। তুমি যদি ভালো করে দেখো, একদম পরিষ্কার, আমি আজকের প্রতিবেদনটা যদি মানুষকে দেখাই, কিছুটা পরিষ্কার হবে, তারপর বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। বাঁকুড়া জেলার বড় অংশ জুড়ে জঙ্গল ঘেরা এলাকায় আদিবাসী সমাজের বসবাস, যারা একদিকে নিরক্ষর, অন্যদিকে সরল সাধারণ, আর তাই খুব সহজেই তাদের সরলতাকে টার্গেট করত প্রতারকরা। জানা যায়, সম্প্রতি বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের কিছু আদিবাসী এসআইআর এর গণনাপত্র পূরণে অনীহা দেখান। তাদের বোঝানো হয়েছিল যে 3000 টাকার বিনিময়ে মাঝি সরকারের পরিচয়পত্র নিলে মিলবে এমন সব অধিকার, যাতে ভারত সরকারের আইন প্রযোজ্য হবে না, যাতায়াত হবে বিনামূল্যে, আর সব রকমের সরকারি পরিষেবা কোনো রকম খরচ ছাড়াই মিলবে। কিন্তু প্রশ্ন হলো, এই মাঝি সরকার কারা, কে বা কারা পরিচালনা করে এই সংগঠন, জানিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এই বিভ্রান্তি দূর করতে প্রশাসনের আধিকারিকরা রানীবাঁধ গ্রামে গেলে বিক্ষোভের মুখে পড়েন। প্রশ্ন হলো, এই মাঝি সরকার কি বা কারা, এরা কিসের পরিচয়পত্র দিচ্ছে? অভিযোগ উঠে আসে, উড়িষ্যা থেকে কিছু লোকজন এসে সমাজবাদ আন্তরাষ্ট্রীয় মাঝি সরকার নামে গরিব অক্ষর জ্ঞানহীন আদিবাসী মানুষদের মগজ ধোলাই করছে। এই সংগঠনটি উড়িষ্যা থেকে কাজ করলেও এদের প্রধান কার্যালয় ছত্তিশগড়ে রয়েছে বলে জানান ট্রাইবাল ডেভেলপমেন্ট কালচার বোর্ডের বোর্ড অফ ডিরেক্টর এবং বাঁকুড়া তৃণমূল সাংগঠনিক জেলার এসটি সভাপতি গঙ্গারাম মুর্মু।
তদন্তে উঠে আসে ভবেন্দ্র মারান্ডি নামে এক ব্যক্তির নাম, যিনি ফোনে আদিবাসী এসআইআর ফর্ম পূরণ না করে মাঝি সরকারের পরিচয় নিতে প্ররোচনা দিতেন। এই স্বঘোষিত পত্র পূরণ করতে পারলে মিলত নগদ 600 টাকা কমিশন, আর তার জন্যই জঙ্গলঘেঁষা গ্রামের সরল আদিবাসীদের মাঝি সরকারের নাম লেখালে বিনামূল্যে নানান সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখানো হতো। অপরদিকে সন্তোষ মারান্ডি নামে এক ব্যক্তি ছত্তিশগড়ের প্রতারণা চক্রের সঙ্গে যোগাযোগ রেখে মাঝি সরকারের নামে প্রচার চালাতেন। তদন্তে নেমে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার পূর্ণিয়া থেকে ভবেন্দ্র মারান্ডিকে এবং বাঁকুড়ার বারিকুল থানার রসপাল গ্রাম থেকে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা সন্তোষ মারান্ডিকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। ট্রানজিট রিমান্ডে ভবেন্দ্রকে উড়িষ্যা থেকে বাঁকুড়ায় আনা হয়। তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও সরকারি নথি জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুজনকেই 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আদালতে যাওয়ার পথে ভবেন্দ্র মারান্ডি জানান, তিনি মাঝি সরকারের একজন কর্মী মাত্র, উপরতলার অনেককেই তিনি চেনেন না, ভুল বুঝে কাজ করেছেন বলে দাবি করেন তিনি। ঠিক কি বললেন তিনি, শুনুন। आप समाजवाद अंतर्राष्ट्रीय माझी सरकार के संगठन में किस पद पर है आप? मेंबर है और समाजवाद अंतर्राष्ट्रीय माझी सरकार पर यह समाजवाद माझी अंतर्राष्ट्रीय सरकार के अभी क्या चल रहे हैं, कौन चला रहा है यहाँ पर है बहुत है तो, लेकिन मैं अभी कौन संस्था का नाम क्या है? हाँ जी, नहीं आए थे? नहीं, पहले नहीं आए थे यहाँ पर? नहीं, पहली बार आ जाए। यहाँ पे पुलिस के साथ ही आए, खुद नहीं आए थे? শুধু বাঁকুড়া নয়, তদন্ত নেমে পুলিশ জানতে পারে উড়িষ্যাতে এই একইভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। পুলিশের এই সক্রিয়তার ফলে আদিবাসীদের একাংশ তাদের নিজের ভুল বুঝতে পেরেছেন। রানীবাঁধের মুচিকাটা গ্রামে এক যুবক বলেন, বিভ্রান্ত হয়ে ফর্ম পূরণ করিনি, এখন চিন্তায় পড়েছি, সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। স্যার যারা জমা করার জন্য যারা বুঝাচ্ছে, ভুল বুঝিয়েছে, স্যার তো একান্ত করা দরকার, পূরণ করা দরকার। কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনার এটা অধিকারের প্রশ্ন, এসআইআর না পূরণ করলে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, সাংবিধানিক অধিকার পাওয়ার তো কোনো প্রশ্নই থাকছে না। এসআইআর সম্পর্কে সচেতনতা বাড়াতে সোমবার বিকেলে খাতড়া এসডিও অফিস মোড়ে সভা করেন আদিবাসী বিকাশ পরিষদ। সংগঠনের নেতৃত্বের দাবি, এসআইআর ফর্ম পূরণ না করলে ভবিষ্যতে নানান সমস্যার মুখে পড়তে হতে পারে, তাই প্রত্যেকের এসআইআর ফর্ম পূরণ করা জরুরি। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমি যাব একদম। নীলাঞ্জনা, তুমি যদি দেখো আজকে এই যে মাঝি সরকার কি দরকার, এরকম একটা সরকার কেন তৈরি করছে, এর মূল উদ্দেশ্যটা কি? একদম তুমি যেটা বলতে যে এর মূল উদ্দেশ্যটা কি, তোমাকে সেটাই বলি যে এই যে আদিবাসী, ওরা কিন্তু শহরের দিকে আসছে না, ওদের টার্গেট হচ্ছে, এটা মূলত উড়িষ্যা থেকে আসে, আর এর হেড অফিস হচ্ছে ছত্তিশগড়। অদ্ভুতভাবে দেখো, বাংলায় কোথায় কোথায় আমাদের আদিবাসী গ্রামগুলো রয়েছে, পুরুলিয়ায় রয়েছে, বাঁকুড়ায় রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে। এই অঞ্চলগুলোতে যে যেখানে শিক্ষার হার একটু কম, একটু পিছিয়ে আছে যে সমস্ত মানুষ, তাদের কাছে এরা যাচ্ছে, তাদেরকে এরা বোঝাচ্ছে, মগজ ধোলাই করছে। এবং কেন করছে তুই বলো, কারণটা কি? এরা একজন করে একটা পরিচয়পত্র এরা দিচ্ছে, একটা লাল কাগজের মতো একটা রিসিট দিচ্ছে, সেখানে মাঝি সরকার লেখা আছে যে সদস্য পদ, তোমাকে সদস্য পদ করা হলো। এই সদস্য পদের অধিকারে তুমি গেলে তুমি আমাদের সরকার, মাঝি সরকার আমাদের আদিবাসীদের নিজস্ব সরকার, আমরা এইসব সরকারের কথা মানব না, আমাদের সরকারের কথা মানব। পরবর্তীকালে এরা যেটা চাইছিল, যেটা পরিষ্কার বোঝা যায়, এখনও বলছি যে প্রশাসনের ভীষণ শক্ত হাতে এদেরকে হ্যান্ডেল করা উচিত। কারণ এর পরে কিন্তু যেটা হবে যে বিভিন্ন জেলার এই পিছিয়ে পড়া আদিবাসী, প্রত্যন্ত গ্রামের আদিবাসীদের এইভাবে মগজ ধরা, তুমি ভাবো। বিপ্লব দা, এই যে আদিবাসীরা আছে, এরা শিক্ষার আলোতেও আসতে চাইছে না। এরা শিক্ষার আলো, এটা যদি বলো ফল্ট আমাদের, যদি বলো এর ফল্ট আমাদের, কারণ আমরা এদেরকে শিক্ষিত করছি না। শিক্ষিত করার দায় হচ্ছে রাষ্ট্রের। পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দেওয়া,
তাদের স্বাস্থ্য দেওয়া, তাদের বাসস্থানের জায়গা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যদি না পারে, একটা রাষ্ট্র ৭৯ বছরেও এখনও পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা পৌঁছাতে পারেনি, পানীয় জল পৌঁছাতে পারেনি, এর জন্য ব্যর্থতা তাদের। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলবো, এই পিছিয়ে পড়া মানুষগুলোর পেছনে আমাদের রাজ্যের বাইরে থেকে একটা বড় সড় চক্রান্ত চলছে। এই চক্রান্ত হচ্ছে এই পিছিয়ে পড়া মানুষগুলোকে আগামী দিনে খেপিয়ে তুলবে। এদের হাত দিয়ে, আর্মস দিয়ে বিভিন্ন জায়গায় একটা অশান্ত বাংলাকে অশান্ত করার পরিকল্পনা রয়েছে। এদের হাতে তীর ধনুক তুলে দেওয়া হবে, এরা আলাদা করে একটা রাজ্যকে চাইবে, এরকম একটা উচ্ছৃঙ্খল একটা কিছু করার পরিকল্পনা। নাহলে মাঝি সরকার করবে কেন? কেন তারা এসআইআর, তুমি ভাবছো ৭৯টা লোক, মানে একটা গ্রামের 22টা পরিবার, তারা ৭৯টা মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করেনি। তারা ভারত সরকারের অন্তর্ভুক্ত হতে চাইছে না। তার মধ্যে এখানে কোথাও স্বার্থ লুকিয়ে আছে। আর এই স্বার্থের সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা পুলিশের সামনে যেভাবে কথা বলছে, আমরা মানি না, আমরা এসআইআর মানি না, এর পরেই তো নড়ে চড়ে বসে বাঁকুড়ার পুলিশ, এবং বাঁকুড়ার পুলিশ নড়ে চড়ে বসার পরেই কিন্তু এক এক করে ধরা পড়ে। এরা 600 টাকার বিনিময়ে সদস্যপদ তৈরি করত আর প্রলোভন দেখাতো যে এই সরকারের আন্ডারে আসলে তোমরা অনেক সুযোগ সুবিধা পাবে, এই পাবে, ওই পাবে, কিছু হবে, হ্যাঁ, এই সরকার তোমাদের দিতে পারবে না, এমন সব প্রস্তাব দিয়ে এরা গেছে। তাহলে এবার বলতে হবে, এখন সরকার, প্রশাসন, স্থানীয় প্রশাসন সচেতন হয়েছে বলে দুজনকে ধরা গেছে। আশা করি এর মূল জায়গায় পৌঁছানো যাবে, আমরা আশা করতেই পারি, খুব স্বাভাবিক। পরবর্তী খবরে যাব। কটূক্তি করার প্রতিবাদ করায় ধরালো অস্ত্র দিয়ে আঘাত, জখম একের পরিবারের 3 জন। মালদা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ঘটনায় গ্রেপ্তার এক। এই যে একই পরিবারের 3 জন জখম। দেখো, এটা তুমি যদি বলো হরিশ্চন্দ্রপুর, মালদার হরিশ্চন্দ্রপুরের প্রতিদিন, যদি বলো প্রতিদিন মালদা হরিশ্চন্দ্রপুরের গন্ডগোল লেগেই থাকে। একদম। এবং তুমি যখনই দেখবে যে এখানে একদম পারিবারিক গন্ডগোল থেকে শুরু করে সব ধরনের গন্ডগোল এখানে বর্তমান, জাতি দাঙ্গা থেকে শুরু করে সবই এখানে আছে। মিড ডে মিল হরিশ্চন্দ্রপুর থানা, যা কিছু হয় হরিশ্চন্দ্রপুর থানা। এখানের বিষয়টা খুব স্বাভাবিক, দুটো পরিবারের মধ্যে পারিবারিক গন্ডগোল চলছিল। সেই গন্ডগোলের মাঝে কি হয় না, একটি তার মাকে নিয়ে কটূক্তি করে। ছেলেটি যখন ধান মাঠে যাচ্ছিলেন, ধান কাটা হচ্ছে, সে ধান মাঠে যাচ্ছিলেন, তার মাকে নিয়ে কটূক্তি করে। সে চলে যাওয়ার পরে সে এসে পরিবারকে বলে, পরিবারকে বলার পর তার দুটো পরিবারের মধ্যে মারামারি হয়। মারামারির পর্যায়ে এমন জায়গায় যায় যে সেখানে তুমি ভাবতে পারছো 3 জন মানে গুরুতরভাবে জখম হয়েছে। আমরা একবার প্রতিবেদনটা দেখব, প্রতিবেদনের যে ছবিগুলো আমরা দেখতে চাইব, যদি আমাদের যে ইসে আছে, প্রতিনিধি আছে, তার সঙ্গে যোগাযোগ করতে পারি। এই যে দেখছো, এই পরিবার আজকে থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ দায়ের করার পর যেটা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটা সামান্য কটূক্তিকে কেন্দ্র করে এত বড় গন্ডগোল, এটা ভাবাই যাচ্ছে না। তোমাকে বলে দেই, এই গন্ডগোলটা কিন্তু দুটি পাড়ার মধ্যে গন্ডগোল, যে গন্ডগোলগুলো মানে খুব স্বাভাবিকভাবে মানে হওয়ার নয় আর কি। আমরা চেষ্টা করছি যদি কোনোভাবে আমাদের ইসের কাছে তোমাকে বলে দেই যে এরপরেও যেটা হচ্ছে যে এই যে কিভাবে মারামারি, আজকে কিন্তু আরও একটি বড় খবর হয়ে গেছে, যে খবরটা আমরা একদম শেষ মুহূর্তে আসে। সেটা হচ্ছে তোমার এই রেলের জমিতে উচ্ছেদের নোটিশ নিয়ে। তুমি যদি ভালো করে দেখো, আজকে কিন্তু পুনর্বাসনের দাবিতে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে বস্তি উন্নয়ন সমিতি রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলোকে উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলো পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি কাটোয়া শাখা। পূর্বাসনের দাবিতে বুধবার কাটোয়া মহকুমা শাসকের হাতে স্মারকলিপি জমা দেয়। বাবা যায়। এবার রেলের অমৃত ভারত প্রকল্পের আওতায় আধুনিকরণের কাজের জন্য জমির প্রয়োজন জানিয়ে গত নভেম্বর মাসে কাটোয়া রেল কর্তৃপক্ষ 20 নম্বর ওয়ার্ডের ধোপাপুকুর পাড় এলাকায় প্রায় 80টি পরিবারকে জমি ছাড়ার নির্দেশ দেয়। দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় রেলের ওই জমিতে বসবাস করা পরিবারগুলো জানায়, হঠাৎ উচ্ছেদের মুখে পড়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছে। স্থানীয় বাসিন্দা বন্দনা মণ্ডল বলেন, আমাদের রোজগার এত কম যে ভাড়া বাড়িতে থাকা সম্ভব নয়। যদি পুনর্বাসনের ব্যবস্থা হয় তাহলে আমরা বাঁচব।
আর সমিতির নেতা তোমাকে বলছি সুধীন দাস জানান যে বস্তি উচ্ছেদের নামছে রেল। আমরা মহকুমা শাসকের কাছে এসেছি, প্রশাসন যেন রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, বস্তিবাসীদের সঙ্গে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করে। কাটোয়া মহকুমা শাসক জানান সংগঠনের তরফে আবেদন করা হয়েছে, বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে তখন তাকিয়ে কাটোয়ার বস্তিবাসীরা। সবচেয়ে বড় কথা হচ্ছে রেলের জমিতে বসবাস করছে। কি এই যে বসবাসের একদম প্রাথমিক স্তরেই এরা রেলের জমিতে বসবাস করছে। আর এই দীর্ঘদিন রেলের জমিতে বসবাস করার ফলে কি হয়েছে, যেন বসবাস করছে মানে তাদের জমি হয়ে গেছে। তুমি ভাবো, আমরা সাধারণত যারা সাধারণ মানুষ, আমরা একটা জায়গা কিনি, তারপর তার জমির পৌরসভাকে তার নকশা দিই, আমরা কি ধরনের বাড়ি করব, কতলা বাড়ি করব, তার নকশা দিই। তারপর সেই নকশা যখন ইসে হয় ইঞ্জিনিয়ারকে দেখিয়ে সেই বাড়িকে আমরা বাড়ি তৈরি করি বা তারপরে আমরা থাকার ব্যবস্থা করি। তার মানে আমাদের একটা বাড়ি স্থায়ীভাবে থাকার জন্য একটা টাকা আমাদের ইনভেস্ট করি। আর এই সব মানুষগুলো তিন পুরুষ ধরে তারা এখানে রেলের জমিতে বসত করে আছে। আর রেলের জমিতে বসত করে তারা এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। কি করে স্থায়ী বাসিন্দা হলো, তারা কোনো রকম ট্যাক্স দিতে হয় না, সরকারকে কোনো খাজনা বাটে, কারণ রেলের জমির ট্যাক্স তো তোমার সরকারও নিতে পারবে না, ট্যাক্স দিতে হয় না, খাজনা দিতে হয় না, তার দিদার ভালো আছে। এই রকম একটা জায়গায় থেকে তারা সুযোগের ভোগ দখল করছে। শুধু এইখানের ঘটনা, তুমি যদি এই রেল এখন এখানে যখন ডেভেলপমেন্ট করতে চাইছে, তার রেলের জায়গা, তুমি যখন ট্রেন ধরে যাবে দেখবে রেলের দুপাশে অনেকটা করে জায়গা রাখা থাকে। বেশিরভাগ জায়গায় আমরা ওখানে দেখি হয় নালার মতো হয়ে আছে বা কোথাও দেখি ব্যারিকেড দেওয়া আছে, কারণ ওই রেলের জমি আস্তে আস্তে মানুষ চাষের জায়গায় অকুপাইড করে করে রেলের জমিগুলো দখল করছে। তো এইভাবে কিন্তু পাশাপাশি যেটা কাটোয়ায় হয়েছে, এই ছবি আমরা মেমারিতে দেখেছি, এই ছবি আমরা বর্ধমানে দেখেছি, এই ছবি আমরা আসানসোলে দেখেছি। প্রত্যেকটা জায়গার ছবি দৃশ্য যদি দেখা যায় সেই একই। আমরা একটু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। শঙ্কু, শুনতে পাচ্ছ? একদম, যেটা আজকের সবচেয়ে বড় তোমার খবর, যেটা তোমার কাছে আমরা জানতে চাইছি, এই যে পুনর্বাসন, রেলের জমিতে এরা তো বসবাস করছে 2-3 পুরুষ ধরে, আজকে এদেরকে পুনর্বাসন দিতে হবে। এরা কি এই জায়গাগুলো রেলের থেকে কিনেছিল না রেল থাকার অনুমতি দিয়েছিল? না দেখো বিপ্লব, একটা কথা বলাই বাহুল্য যে এরা দীর্ঘ প্রায় 80টি পরিবারকে এরকম নোটিশ দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে বলেই জানাচ্ছেন। তাদের যেটা অভিযোগ, তাদের সঠিক রোজগার নেই, কম রোজগার, তারা ভাড়া বাড়িতে বসবাস করতে পারবেন না। তার জন্য সরকার যাতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে, তাহলে তারা হয়তো বাঁচতে পারবে, নয় তাদেরকে রাস্তায় বসতে হবে বলে দাবি জানাচ্ছেন এখানকার এলাকাবাসী। প্রশাসন রেল কি এটা মেনে নিয়েছে বলে মনে হয় তোমার? দেখো, এখনো পর্যন্ত রেলের তরফ থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা পাইনি। আচ্ছা, রেলের থেকে সেইভাবে প্রতিক্রিয়া, রেলের জমিতে জবরদখল করে বসবাস করবে তাদের পুনর্বাসন দিতে হবে। হ্যাঁ, সেটা একদম ধরো, এটাকে তুমি কি চোখে দেখছো? হ্যাঁ দেখো, রেল তো একবার নিজের জায়গাতেই সবকিছু করে, এবং রেলের জায়গায় যে এইরকম ভাবে তারা বস্তি বানিয়ে তারা দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করছেন, সেক্ষেত্রে কিন্তু একটা কোথাও একটা খারাপ বিষয় বলেই মনে হচ্ছে। কিন্তু সেদিক অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে যেসব গরিব মানুষরা কিন্তু তারাই কিন্তু এরকম বস্তিতেই বসবাস করছে, তাদের সঠিক পারিশ্রমিক নেই, তাদের সঠিক ইনকাম নেই, যার কারণেই তারা এরকম বস্তিতে বসবাস করছে, সেটাই জানা যাচ্ছে। এবং রেলের তরফ থেকে সেরকম প্রতিক্রিয়া না পাওয়া গেলে কিন্তু আজকে কাটোয়া মহকুমা দপ্তরের সামনে এক ডেপুটেশন জমা দেয়, এবং সেখানে মহকুমা শাসক যেটা জানিয়েছেন যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কতগুলো পরিবার এখানে আছে? কতগুলো পরিবার আছে? দেখো, এখানে প্রায় 80টি পরিবারের বসবাস এই রেলের বস্তি ধোপাপুকুর পাড়ের কাছে। 80টি পরিবার, 80টি পরিবার কত বছর আগে এখানে বসবাস শুরু করেছিল? দেখো, আমরা যেটা জানতে পেরেছি যে স্থানীয় বাসিন্দা বন্দনা মন্ডলের কাছ থেকে যে তারা প্রায় বংশ পরম্পরায় প্রায়
বছরের পর বছর ধরে কিন্তু এখানে বসবাস করে আসছে। এমনকি তাদের যে কাজ বা তাদের যে কর্ম, সেই কর্ম কিন্তু রেলেরই এক প্রকার কাছাকাছি। যেমন এই তোমার রেলের যে হকার বা রেলের পাশে যে বাজার আছে, সেই বাজারে কিন্তু তারা ব্যবসা করে দীর্ঘদিন জীবনযাপন করছে। মানে অমৃত ভারত প্রকল্প এর আওতায় যখন আধুনিকরণ হচ্ছে তখন জমির প্রয়োজন। আর এটা বোধহয় ধোপার পুকুর পাড় এলাকা, তুমি যেটা বলছো যে জায়গাটা, ৮০টি পরিবার। আর এই ৮০টি পরিবারের দায় নিতে হবে রেলকে না স্থানীয় প্রশাসনকে? মানে তারা কাদের কাছে আজকে ডেপুটেশন দিয়েছে, স্থানীয় প্রশাসনের কাছে না রেলের কাছে? দেখো বিপ্লব, প্রথমেই বলি যে রেলের অমৃত ভারত যে প্রকল্প আওতায় আধুনিকরণের কাজের জন্য যে রেলের জমি প্রয়োজন, তার জন্য কিন্তু গত নভেম্বর মাসে কাটো রেল কর্তৃপক্ষ থেকে ২০ নম্বর ওয়ার্ডে ডোবাপুকুর পাড় এলাকার ৮০টি পরিবারকে কিন্তু নোটিশ দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছিল রেলেরই জমিতে। এবং রেলের তরফ থেকে সেরকম ভাবে কোনো আশ্বাস পাওয়া যায়নি। তারা আজকে কাটোয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয় যে তাদের পুনর্বাসন বা তাদের কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য। বিপ্লবদা, একদম একদম একদম, অসংখ্য ধন্যবাদ তোমাকে শঙ্কু, অসংখ্য ধন্যবাদ। যেটা হচ্ছে দেখো, একটা কথা হচ্ছে, যখন এরা প্রথম বসতি শুরু করেছিল সেই সময় রেলের মাথা ব্যথা হয়নি। আজকে যখন রেলের জমির দরকার তখন রেলের মনে হয়েছে এদেরকে তুলে দিতে হবে। আমার কথা হচ্ছে স্থানীয় প্রশাসন, রেল যখন একটা স্টেশনে কেউ দোকান করতে যায়, রেল কিন্তু তত সহজে তাকে দোকান করতে দেয় না। আরপিএফ আছে, জিআরপি আছে, এগুলো দেখার জন্য। তো সেই জায়গায় ভ্যান্ডার রেল থেকে অনুমোদন নিয়ে দোকান করতে হয়। সেই জায়গায় এদেরকেও এরা যখন প্রথম বসেছিল তখন রেলের বাধা থাকা। তবে পুনর্বাসনের ব্যাপারটা অবশ্যই রেল এবং স্থানীয় প্রশাসন, অবশ্যই এদের পুনর্বাসনের দরকার আছে। এই মানুষগুলো কোথায় যাবে? এই পুনর্বাসন হয় রেলকে নয় স্থানীয় প্রশাসনকে দিতে হবে, এমনটাই শেষ করব আজকের মতো। তাহলে আমরা এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।